ইংল্যান্ডের ইতিহাসে এমন এক ব্যাংক ডাকাতি যে ঘটনা শুধু টাকা চুরিরই ছিল না, আর এই ব্যাংক ডাকাতির জন্য কেঁপে উঠেছিল ইংল্যান্ডের সরকার এবং কি রাজ পরিবার পর্যন্ত। তো প্রশ্ন একটাই যে ব্যাংকের ভল্টের ভিতরে কি এমন ছিল যেগুলো প্রকাশ পেলে ইংল্যান্ডের সরকার এবং রাজ পরিবার কেউই রেহাই পেত না। আর এই ডাকাতির আসল টার্গেট কি টাকা নাকি এক ভয়ঙ্কর রাষ্ট্রীয় গোপন রহস্য? আর গল্পের শেষে আছে এমন এক জটিল টুইস্ট যা নিজের কল্পনাকেও হার মানাবে। তো চলুন শুরু করি আজকের গল্প দ্য ব্যাংক জব। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে সমুদ্রে কিছু লোক সাঁতার কাটতেছে। সেখান থেকে একটি মেয়ে নিজের রুমে যায় এবং সেখানে দুজন ছেলের সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকে। আর তখনই আমরা দেখি যে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি ক্যামেরা হাতে নিয়ে এই দৃশ্যগুলোর ছবি তুলে নিচ্ছে। এরপর গল্প বর্তমানে ফিরে আসে। আমরা টেরিকে দেখি যে তার দোকানে কাজ করতেছে। আসলে টেরির একটি গ্যারেজ ছিল, সে সেখানে পুরনো গাড়ি ক্রয় বিক্রি করত। তখন সেখানে কিছু গুন্ডা চলে আসে এবং টেরির কাছে টাকা দাবি করে। আসলে টেরি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। টেরির কাছে অনেক লোক টাকা পাইতো, সেই টাকার জন্যই তারা এখানে এসেছে। আর টাকা না পেয়ে তারা গাড়িগুলোকে নষ্ট করতে শুরু করে। টেরি তাদের থামানোর চেষ্টা করে এবং বলে যে এই মুহূর্তে তার কাছে টাকা নেই, পরে সে সব টাকা পরিশোধ করে দিবে। কিন্তু ওই লোকগুলো টেরির কোনো কথাই শোনে না, তারা গাড়ির কাঁচ ভাঙতে শুরু করে। আর ঠিক তখনই মার্টিন সেখানে একটি গাড়ি নিয়ে চলে আসে এবং এসেই গুন্ডাদেরকে হুমকি দেয়। তারপর সেই গুন্ডাগুলো সেখানে চলে যায়। আর এই মার্টিন হচ্ছে টেরির ছোটকালের বান্ধবী। এরপর টেরি মার্টিনের কাছে যায়। তখন মার্টিন বলে যে তার জন্য একটি বড় কাজ আছে, যদি সে কাজটি করতে চায় তাহলে সে যেন সন্ধ্যায় তার সঙ্গে দেখা করে এবং সে সেখানে বিস্তারিত সবকিছু বলবে। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি যে 3 সপ্তাহ আগের ঘটনা। সেখানে টিম নামের এক ব্যক্তিকে দেখা যায় যিনি মার্কিন সিক্রেট এজেন্টের কাজ করে। তার সঙ্গে একটি মেয়েও আছে, সে মেয়েও সিক্রেট এজেন্টের হয়ে কাজ করে। এবার টিমকে একটি গোপন মিশনে পাঠানো হয়েছে। তাদের টার্গেট হলো মাইকেল নামের একজন ব্যক্তি। মাইকেল একজন ভয়ঙ্কর গ্যাংস্টার এবং আয়ারল্যান্ডের কুখ্যাত অপরাধী। কিছুদিন আগে সে এক ব্যক্তিকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করেছিল। এরপর তার বিরুদ্ধে মামলা হয় এবং আদালতের সব রায় তার বিপক্ষে যেতে শুরু করে। তো মাইকেল বুঝতে পারে যে সে আর হয়তো বেঁচে থাকতে পারবে না। তাই সে তার আইনজীবীকে জানায় যে তার কাছে এমন কিছু গোপনীয় ছবি আছে যেগুলো দেখলে পুরো সরকার স্তব্ধ হয়ে যাবে। আর এই ছবিগুলো রাজ পরিবারের সঙ্গেও জড়িত। এই খবর শোনার পর সবাই খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ মামলার কার্যক্রম এখনো চলছে আর এই ছবিগুলোর জেরে মাইকেল এতদিন মুক্ত ছিল। তাই সিক্রেট এজেন্ট চায় যে যত দ্রুত সম্ভব সেই ছবিগুলো উদ্ধার করা হোক। তখন তারা অনুসন্ধান করে এবং অনুসন্ধান করে জানতে পারে যে মাইকেলের ওই ছবিগুলো একটি ব্যাংকের লকারে লুকিয়ে রেখেছে। তাই সরকারের সিক্রেট এজেন্ট সেখানে পরিকল্পনা করে যে ব্যাংকের ভেতরে ঢুকে সেই ছবিগুলোকে বের করে আনতে হবে। কিন্তু এই মিশনের খবর যদি বাহিরে বের হয় তাহলে অনেক বড় বিপদ হতে পারে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে চুপি চুপি তারা ব্যাংকের ছবিগুলো উদ্ধার করবে যেন কেউ কিছু বুঝতে না পারে। এবং এই ব্যাংকের চুরিটা তারা নিজেরাই করতে পারবে না, কারণ তারা সরকারি লোক। তারা বাহিরের কোনো চোর দিয়ে এই কাজটা করাবে। এরপর আমরা মার্টিনকে দেখতে পারি, সে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তখন এয়ারপোর্টের কর্মকর্তারা তাকে থামিয়ে তার ব্যাগ তল্লাশি করলে সেখানে প্রচুর ড্রাগস পায়, যেটা দেখে মার্টিন খুবই ঘাবড়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে তার ফ্রেন্ড টিমকে ফোন করে। তখন টিম মার্টিনকে একটি শর্ত দিয়ে দেয় এবং সেখান থেকে কিভাবে বের হতে হবে সে সবকিছু বলে দেয়। টিম এখানে মার্টিনকে কি শর্ত দিয়েছিল সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। এরপর টেরি সন্ধ্যাবেলায় মার্টিনের সঙ্গে দেখা করতে যায়। তখন মার্টিন তাকে বলে যে তাকে একটি ব্যাংক লুট করতে হবে এবং সম্পূর্ণ পরিকল্পনা একদম পরিষ্কার ভাবে তাকে বুঝিয়ে দেয়। কিন্তু ব্যাংকের নাম শুনেই টেরি ভয় পেয়ে যায়, কারণ সে এবং তার দল শুধু ছোটখাটো চুরি করেছে, তারা কখনোই ব্যাংক লুট করে নাই। মার্টিন তখন বলে যে এই ব্যাংক ডাকাতিটা একদমই আলাদা। যদিও তারা সত্যিই ব্যাংক লুট করবে, কিন্তু কেউ কোনো ঝুঁকিতে পড়বে না এবং কেউ বুঝতেও পারবে না যে সেখানে ব্যাংক চুরি হয়েছে, কারণ তারা ব্যাংকের ভিতরে চুরি করবে না, তারা শুধু লকার লুট করবে। আর তাদের কাছে খবর আছে ব্যাংকের লকারে প্রচুর টাকা পয়সা রাখা আছে। এই কথা শুনে টেরি সেখান থেকে চলে যায় এবং সে বলে যে ভেবে চিন্তে পরে জানাবে। তো টেরি চলে যাওয়ার পর মার্টিন টিমের কাছে যায়। তো টিম তখন ডিউটির বাইরে একটি বারে অবস্থান করছে। দুজন সেখানে কথা বলতে থাকে। ঠিক তখনই টেরি আবার ফিরে আসে এবং দেখতে পায় যে মার্টিন টিমের সাথে কথা বলতেছে। তখনই টেরি বুঝতে চায় যে এই ব্যাংক চুরির সাথে মার্টিন ছাড়াও আরো অনেক লোক জড়িত আছে। অন্যদিকে আমরা দেখতে পারি যে সিক্রেট এজেন্ট গিল ইতিমধ্যে মাইকেলের কাছে পৌঁছে গেছে। সে যেভাবেই হোক মাইকেলের গ্যাং এর ভিতরে ঢুকতে চায়। তাই সে প্রথমে টার্গেট করে মাইকেলের ভাইকে এবং খুব চালাকের সাথে মাইকেলের ভাইকে নিজের ফাঁদে ফেলে এবং অল্প সময়ের মধ্যে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে টেরি তার বাকি সঙ্গীদের সাথে কথা বলে। তার দুই সঙ্গীর নাম
হচ্ছে কেভিন এবং ডেভ। টেরি তাদেরকে ব্যাংক লুটের কথা বলে, তখন তারা দুজনেই ভয় পেয়ে যায় এবং বলে যে ব্যাংক ডাকাতি তো খুব বড় ব্যাপার, আমাদের দ্বারা হয়তো এত বড় কাজ সম্ভব হবে না। তখন টেরি তাদেরকে বোঝাতে থাকে যে এই চুরিটা একদমই আলাদা এবং সেখানে প্রচুর টাকা পাওয়া যাবে। তারপর তারা রাজি হয়ে যায়। এরপর আমরা লিও নামের একজন ব্যক্তিকে দেখি, সে একটি বার চালাতো, পাশাপাশি সে পর্নোগ্রাফি ভিডিও বানানোরও ব্যবসা চালায়। সেখানে দুজন দুর্নীতিগ্রস্ত পুলিশ আসে এবং তার কাছে চাঁদা চায়। লিও তাদেরকে চাঁদা দিয়ে দেয়, কিন্তু টাকা দেওয়ার পর সে সবকিছু একটি ডায়েরিতে লিখে রাখে। এরপর আমাদের সামনে একটি বারের দৃশ্য আসে, সেখানে একজন মন্ত্রী চলে আসে এবং কয়েকজন মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় থাকে। তখন ওই বারের মালিক গোপনে তাদের ছবি তুলে নেয়। অন্যদিকে আমরা মার্টিনকে দেখতে পাই, সে টেরির কাছে জিজ্ঞেস করে যে সে কি সিদ্ধান্ত নিয়েছে। টেরি তখন জানায় যে সে প্রস্তুত এবং তার দুই সঙ্গীও রাজি হয়েছে, তবে তারা আগে ওই ব্যাংকটিকে ভালো করে দেখতে চায়। তো মার্টিন বলে যে ঠিক আছে। ইতিমধ্যে সেই ব্যাংকে একটি মার্টিন অ্যাকাউন্ট করে রেখেছিল এবং ব্যাংকের একটি বল্টও সে ভাড়া নিয়েছিল, যাতে তারা ছদ্মবেশে গিয়ে ব্যাংক এবং বলটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। পরদিন ব্যাংকে প্রচুর মানুষ আসে। তখন টেরির সঙ্গে তার দুই বন্ধুও থাকে, আর মার্টিন ও টেরি ব্যাংকের ভিতরে প্রবেশ করে এবং তার দুই বন্ধু বাহিরে অবস্থান করে। তখন আমরা দেখতে পাই যে ব্যাংকের লকারের রুম থেকে সেই লিও বের হচ্ছে এবং লিও তার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ব্যাংকের লকারে রেখে এসেছে। এরপর লিও যখন বাইরে আসে তখন সে ডেভকে দেখতে পায় এবং ডেভকে সে আগে থেকেই চিনে, কারণ ডেভ তার একটি পর্নোগ্রাফি ছবিতে কাজ করেছিল। তবে টেরি এবং মার্টিন ব্যাংকের ভেতরটা খুব ভালোভাবে দেখে নেয় এবং তারা লকার রুমে গিয়ে সকল কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে। আসলে মার্টিন সেখানে তার নকল অলংকার রাখার জন্য একটি লকার ভাড়া নিয়েছিল। তো মার্টিন সেই লকারটি খুলে, আসলে তাদের মূল উদ্দেশ্য ছিল সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করবে। তারা সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে বাহিরে চলে আসে। তখন দেখা যায় যে বাহিরে তার দুই সঙ্গে ছবি তুলতেছে। আসলে তাদের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকটাকে ভালোভাবে ছবি ওঠানো। এরপর বাড়ি ফিরে তারা ব্যাংক লুটের সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করতে শুরু করে। টেরি সবাইকে বুঝিয়ে বলে যে ব্যাংকের পাশের দ্বিতীয় দোকানটি একদম খালি রয়েছে এবং সেটি ভাড়ায় পাওয়া যেতে পারে। তারা প্রথমে সেই দোকানটি ভাড়া নেবে, এরপর ভেতর থেকে একটি সুড়ঙ্গ তৈরি করা হবে যা সরাসরি ব্যাংকের লকার রুমে গিয়ে পৌঁছেছে। এই কথা শুনে দলের সবাই বলে যে এত লম্বা সুড়ঙ্গ খোঁড়া তো তাদের পক্ষে সম্ভব নয়। তখন টেরি বলে যে সে এমন একজনকে চিনে যে সহজে এই খননের কাজ করতে পারে। এরপর টেরি এবং তার দলকে নিয়ে বম্বাসার নামের একজন লোকের সাথে দেখা করে। আসলে এই বম্বাসার হচ্ছে সেই খননের কাজ করার জন্য এক্সপার্ট। তো বম্বাসারের কাছে সমস্ত প্ল্যান খুলে বলে, তখন সে এই কাজ করতে রাজি হয়, কিন্তু বলে যে অনেক সরঞ্জামের দরকার হবে। টেরি তখন বলে যে সব সরঞ্জামের ব্যবস্থা হয়ে যাবে। এরপর মার্টিন ও টেরি সেখান থেকে বের হয়ে আসে। তো মার্টিন বলে যে তারা নিজেরা তো দোকান ভাড়া নিতে পারবে না, এজন্য একজন অন্য লোক দরকার। তখন টেরি দেখা করে মেজর নামের এক ব্যক্তির সাথে, সে পেশায় একজন দর্জি। টেরি তাকে সম্পূর্ণ প্ল্যান পরিকল্পনা খুলে বলে। মেজর তখন এই চুরিতে রাজি হয়ে যায় এবং সে বলে যে নিজে এই দোকানটি ভাড়া নেবে। চুরি সব প্রস্তুতি সম্পন্ন হতে থাকে। এরপর আমরা মাইকেলকে দেখি এবং এখানে জানা যায় যে লিও তার সঙ্গে জড়িত এবং তারা দুজনে একসঙ্গে মিলে অনেক অবৈধ ব্যবসা চালায়। অন্যদিকে আমরা টিমকে তার সিনিয়র অফিসারদের সঙ্গে বসে থাকতে দেখি। তার সিনিয়র অফিসার কাজের অগ্রগতি জানতে চায়। তো টিম জানায় যে খুব শীঘ্রই এই কাজটি শেষ হবে। সে আরো জানায় যে এই মিশনে কোনো ঝুঁকি নেই, কারণ যারা এই কাজ করতেছে তারা নিজেরাই জানে না যে আসলে কি করতে যাচ্ছে এবং তারা কার জন্য কাজ করছে। আর এই কাজের সাথে একটি মেয়েও জড়িত আছে যার নাম হচ্ছে মার্টিন। তো মার্টিন তাকে চিনে। তারপর সবাই সরঞ্জাম নিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে এবং সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে দেয়। কাজটা খুব দ্রুত শেষ করতে হবে, কারণ ব্যাংক পরের 2 দিনের জন্য বন্ধ থাকবে আর এই 2 দিনের মধ্যেই তাদের সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। তাই তারা খননের কাজ শুরু করে। কিছুক্ষণ খোঁড়াখুড়ির পর তারা ব্যাংকের পাশের দোকানের নিচে পৌঁছে যায়, কিন্তু ড্রিলিং মেশিনের কারণে বেশি কম্পন হয়, যার ফলে পাশের দোকান কাঁপতে থাকে। আর এটা দেখে তারা খুবই চিন্তায় পড়ে যায়। তখন তারা পুলিশকে খবর দেয়। তো পুলিশ খুব দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় আর পুলিশকে দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন মেজর বাহিরে চলে আসে এবং পুলিশকে ম্যানেজ করতে চেষ্টা করে, কিন্তু পুলিশ কিছুতে রাজি হয় না। সে দোকানের ভিতরে প্রবেশ করে আর সেখানে সে টেরিকে দেখতে পায়। তো টেরি পুলিশের কাছে অনুরোধ করে এবং বলে যে সে এখানে এই দোকানের মেরামতের কাজ করতেছে, তাই হয়তো পাশের দোকানে একটু সমস্যা হচ্ছে। এরপর তারা সাবধানে কাজ করবে। তো পুলিশ বিষয়টা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর সবাই বুঝতে পারে যে তাদের বাহিরে কাউকে রাখতে হবে, যাতে বাহিরের সব খবরাখবর পাওয়া যায়। তো টেরি সিদ্ধান্ত নেয় যে তার দোকানের একজন স্টাফকে সেখানে ডেকে আনবে। তো সকালে সে তার স্টাফকে ডেকে নেয় এবং পাশের ছাদে বসিয়ে দেয় এবং তার কাছে একটু ওয়াকিটকিও দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পারি যে টিম গিলের সঙ্গে দেখা করছে। গিল তাকে জানায় যে মাইকেল ট্রিনিতে যাচ্ছে কিছুদিনের জন্য এবং তাকে মাইকেলের পিছু নিতে হবে। তো টিম তাকে শুভকামনা জানায়। এদিকে টেরি আবার তার স্টাফের সাথে কথা বলছিল। ঠিক তখন আমরা এক ব্যক্তিকে দেখি যার কাজ আশেপাশে রেডিও ফ্রিকোয়েন্সি চেক করা। ওই ব্যক্তিটি তাদের কথাবার্তা শুনে ফেলে এবং
বোঝা যায় যে নিশ্চয়ই এখানে কিছু গড়বড় চলছে, কিন্তু টেরি এই বিষয়ে কিছুই জানে না, তাই তারা নিজেদের মধ্যে কাজ চালিয়ে যেতে থাকে। তো খনন করতে করতে টেরি হঠাৎ একটি সুড়ঙ্গের মধ্যে পড়ে যায়। তখন তারা দেখতে পারে যে একটি বিশাল সুড়ঙ্গ, আর এই সুড়ঙ্গটি 16 শতাব্দীর। আসলে সুড়ঙ্গের গায়ে এই 16 শতাব্দীটা লেখা ছিল। এই সুড়ঙ্গ দেখে সবাই খুশি হয়ে যায়, কারণ এখান থেকে আর তাদের খনন করতে হবে না। এই সুড়ঙ্গটা সরাসরি ব্যাংকের লকার রুমে গিয়ে পৌঁছেছে। তারা সবাই সেখানে দ্রুত পৌঁছে যায় এবং ব্যাংকের নিচের পাথরের স্তর ভেঙে ফেলে। ওই সময় ওয়াকিটকের কথাবার্তা সেই রেডিও শোনা লোকটি শুনে ফেলে এবং এই কথাটি শুনে ফেলে যে তারা ব্যাংকের লকার রুমে পৌঁছে গেছে। তখন ওই ব্যক্তিটি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বোঝা যায় যে নিশ্চয়ই কোথাও কোনো ব্যাংক ডাকাতি হচ্ছে, কিন্তু তাদের কথাবার্তার মধ্যে কখনো ব্যাংকের নাম ছিল না, তাই তারা কখনো বুঝতে পারে না যে কোন ব্যাংক। তখন পুলিশ চলে আসলে লোকটি বলে যে 10 কিলোমিটার এলাকার রেডিও সিগন্যাল শুনছি এবং এই এলাকায় অনেকগুলো ব্যাংক আছে। তাই পুলিশ নিশ্চিত হতে পারে না যে কোন ব্যাংকে চুরি হচ্ছে। তারা কেউ কোনো ব্যাংকের নামও নেয়নি, তাই তারা সিদ্ধান্ত নেয় যে পরদিন সকাল থেকে এক একে সব ব্যাংকে তারা চেক করবে। অন্যদিকে টেরির দল সিদ্ধান্ত নেয় যে আগামীকাল তারা সব লকার ভাঙবে এবং আজকে কিছু বিশ্রাম নিবে। তারা রাতে বিশ্রাম নিতে যায়, আর রাতে মার্টিন ঘুম থেকে উঠে চুপি চুপি সেই লকার রুমে যায় এবং ঘড়ির দিকে তাকাতে থাকে। ঠিক তখনই টেরি সেখানে এসে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। মার্টিন তখন কথা ঘুরিয়ে দেয়। এরপর সকাল হয়ে যায়। সকাল হতে সবাই লকার ভাঙতে শুরু করে। তো লকার গুলোর ভেতরে প্রচুর টাকা পাওয়া যায়। তখন মার্টিন লকার নাম্বার 118 ভাঙতে শুরু করে, যেটা মাইকেলের লকার। এরপরে টেরি সেখানে চলে আসে এবং নিজের হাতে লকারটি ভাঙে। তখন ভেতরে সে কিছু ছবি দেখতে পায়, আর ছবিগুলোতে দেখা যায় যে রানী মার্গারেট, যিনি কিছু পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। আর এই ছবিগুলোই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। মাইকেল এই ছবিগুলো এখানেই লুকিয়ে রেখেছে। এই ছবি দেখে টেরি খুব চিন্তিত হয়ে পড়ে এবং ছবিগুলো নিজের কাছে রেখে দেয়। এর মধ্যে পুলিশ সেখানে পৌঁছে যায় এবং টিমও রেডিও কথোপকথনের কথা জেনে যায় এবং সবাইকে চুপ থাকতে বলে। তখন ব্যাংক চেক করার জন্য অনেক পুলিশ এবং একজন ব্যাংক কর্মচারী ভেতরে ঢুকে, কিন্তু তারা দেখে যে লকার রুমের দরজা তো এখনো বন্ধ এবং ভেতরে কোনো ভাঙচুরের চিহ্ন নেই। কিন্তু পুলিশ লকারের দরজা খুলে ভিতরে দেখতে চায়। তখন ব্যাংক কর্মচারী তাদেরকে বলে যে না, ভিতরে যাওয়ার প্রয়োজন নেই, আর যেহেতু এখানে কোনো ভাঙার চিহ্ন নেই তাই তারা কোনো সন্দেহ করে না। তারপর পুলিশ সেখান থেকে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর টেরি এবং তার দল সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে বের হতে শুরু করে এবং সেখান থেকে বের হয়ে তারা একটি গাড়িতে করে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তারা যে গাড়িতে যাওয়ার কথা ছিল সেই গাড়িটি কিছু সিক্রেট এজেন্ট রাস্তায় থামিয়ে দেয়, কারণ মার্টিন আগে থেকেই সবকিছু জানিয়ে দিয়েছিল কিভাবে বের হবে। কিন্তু গাড়িটি থামিয়ে দেখে যে গাড়ির ভেতরে কেউই নেই। তখন জানা যায় যে টেরি আগেই পালানোর প্ল্যান বদলে দিয়েছিল, কারণ মার্টিনের উপরে তার সন্দেহ হয়েছিল, তাই সে অন্য একটি গাড়ির ব্যবস্থা করে সেই গাড়িতেই তারা পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি যে সিক্রেট এজেন্টরা টিমের উপর খুবই রেগে আছে, কারণ যে কোনো মূল্যে সেই ছবিগুলো তাদের দরকার ছিল। অন্যদিকে টেরির দল নিজেদের ভাগের টাকা নিয়ে আলাদা হয়ে যায়। এরপর টেরি মার্টিনকে জিজ্ঞেস করে যে সে যেন তার কাছে সম্পূর্ণ সত্যটা বলে যে আসলে এখানে কি হতে চলেছিল এবং তাদের মূল উদ্দেশ্য কি ছিল, সে কি লুকাচ্ছিল। তখন মার্টিন তাদের কাছে সব সত্য কথা বলে দেয়। তো মার্টিন জানায় যে সে কিছুদিন আগে অনেক ড্রাগস সহ এয়ারপোর্টে ধরা পড়েছিল, তখন সে টিমের কাছে সাহায্য চেয়েছিল। টিম বলে যে সে তাকে সাহায্য করবে, কিন্তু বিনিময়ে তার কাছে সে কিছু ছবি চায়, আর এই শর্তে মার্টিন রাজি হয়ে যায়। তারা বলে যে ব্যাংকের বাকি সব টাকা তারা রাখতে পারবে, আর এই শর্তে মার্টিন তখন রাজি হয়ে গিয়েছিল এবং টিমের সাথে চুক্তি হয়েছিল যে ব্যাংকের ভিতরে সকল টাকা তারা রাখতে পারবে, কিন্তু তাদেরকে সেই ফটোগ্রাফ অর্থাৎ ছবিগুলো দিয়ে দিতে হবে। এই কথা শুনে টেরি অনেক রেগে গিয়ে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? এরা হচ্ছে সিক্রেট এজেন্টস, এরা কখনোই আমাদেরকে ছেড়ে দিবে না। তোমার কি মনে হয় যে তাদের সাথে তোমার গোপনীয় যোগাযোগ থাকলেই সবকিছু ম্যানেজ হয়ে যাবে? আমরা এখন খুব বিপদে পড়ে গেছি। এই কথা বলে টেরি সেখান থেকে চলে যায়। পরে সে সবাইকে বলে যে আমাদের একসাথে থাকতে হবে, তবেই তারা নিরাপদে থাকবে। এরপর সবাই একসঙ্গে চলে যায়। এর মধ্যে চারিদিকে ব্যাংক ডাকাতির খবর ছড়িয়ে পড়ে, পরিস্থিতি খুব দ্রুত গরম হয়ে ওঠে। তখন মার্টিন টিমকে ফোন করে এবং বলে যে সে ছবিগুলো তাকে দিয়ে দিবে, কিন্তু বদলে তাকে প্রতিশ্রুতি দিতে হবে যে সে সবাইকে নিরাপদে এখান থেকে বের করে দেবে এবং তাদের নতুন আইডি কার্ড করে দিবে। টিম এতে রাজি হয়ে যায়। এদিকে ব্যাংকের চারদিকে হইচই শুরু হয়ে গেছে, অনেক মানুষ সেখানে জড়ো হয়ে গেছে। এরপর সেই বারের মালিকও সেখানে আসে এবং খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সে ব্যাংকের লকারে একটি এমপির ছবি লুকিয়ে রেখেছিল, যেখানে এমপি কে কয়েকজন মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তো একজন পুলিশ কর্মকর্তা লিওকেও খবর দেয়। লিও এই খবর শুনে ভীষণ ভয় পেয়ে যায় এবং বলে যে তার ডায়েরিতেও ওই
লকারে ছিল এবং ডায়েরিতে সে লিখে রেখেছিল যে কাকে কত টাকা ঘুষ দিয়েছে, এমন কোন পুলিশ অফিসারকে ঘুষ দিয়েছিল সেটাও সে লিখে রেখেছিল। এই কথা শুনে পুলিশ অফিসার নিজেও ভয় পেয়ে যায় এবং বলে যে যেভাবেই হোক ডায়েরি তাকে উদ্ধার করতেই হবে। সে সঙ্গে সঙ্গে মাইকেলকে ফোন করে সব কথা জানায়। আর এই খবর শুনে মাইকেলও খুব চিন্তায় পড়ে যায়, কারণ ওই ছবিগুলো তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ছবিগুলোর কারণে সে জেলের বাহিরে আছে। এই ছবিগুলো বের হয়ে গেলে মাইকেলকে খুব শীঘ্রই আবারও জেলে যেতে হবে। তাই মাইকেল গিলকে খুঁজতে শুরু করে। এরপর টিম সেই জায়গায় চলে যায় যেখানে মার্টিন তাকে ডেকেছিল। সেখানে টিমের সঙ্গে টেরিকেও দেখা যায়। টিম খুব চালাকির সঙ্গে নিজের লোকজনকে চারিদিকে ছড়িয়ে দেয় যাতে সে সহজেই সব ছবি সংগ্রহ করতে পারে। কিন্তু টেরিও তো কম চালাক নয়। সে টিমকে এমপির কিছু ছবি দেয় এবং বলে যে তোমার হাতে আজ সন্ধ্যা পর্যন্ত সময় আছে, এই সময়ের মধ্যে যদি আমাদের নতুন আইডি বানিয়ে নিরাপদে বের করে না দাও তাহলে কাল এই ছবিগুলো পত্রিকার প্রথম পাতায় ছাপা হবে। এই কথা শুনে টিম দ্রুত তার সিনিয়রদের কাছে যায় এবং এমপির ছবিগুলোও দেখায় এবং টেরির সব শর্ত তাদের জানিয়ে দেয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে সিনিয়ররা টেরির সব শর্ত মানতে রাজি হয়ে যায়। এদিকে লিওর মনে পড়ে যায় সেদিন কেভিন এবং ডেভের সাথে ব্যাংকের বাহিরে দেখা হয়েছিল। সন্দেহ হয় তারা কেভিনকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সত্যটা বের করার জন্য কিছু অত্যাচার করে। তখন কেভিন সব সত্য বলে দেয়। তখন কেভিন জানায় যে এই ডাকাতিতে রানী মার্গারেটের কিছু ছবি পাওয়া গেছে এবং সে তার বাকি সঙ্গীদের নামও বলে দেয়। এই তথ্য পাওয়ার পর পুলিশ দ্রুত টেরির দোকানে পৌঁছায় এবং তার স্টাফদের ধরে নিয়ে আসে। তো পুলিশের পক্ষ থেকে ডাকাতদের কণ্ঠস্বরের অডিও ক্লিপ জনসম্মুখে ছেড়ে দেওয়া হয় যাতে সাধারণ মানুষ চিনতে পারে। আর এই অডিও টেরির স্ত্রী শুনে ফেলে এবং খুব ভয় পেয়ে যায়। এদিকে টেরির দোকানে ফোন করে জানতে পারে যে তার স্টাফদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। এদিকে টেরির কাছে লিওর ফোন আসে। লিও ফোন করে বলে যে সেই লকারে আমার ডায়েরি ছিল, আমি ডায়েরি চাই আর সঙ্গে রানী মার্গারেটের সব ছবিও আমি চাই। তো টেরি বলে যে সে কিছুই জানে না। এই কথা শুনে লিও অনেক রেগে যায় এবং একজনকে গুলি করে মেরে ফেলে। পরে টেরি সেখানে একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরি দেখে বোঝা যায় যে কাকে কত বড় অঙ্কের ঘুষ দেওয়া হয়েছে। এদিকে টেরি আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ সে ভেবেছিল যে ছবিগুলো দিয়ে আইডি পেয়ে যাবে, কিন্তু এখন তো সবাই সেই ছবিগুলো চাইছে। এরপর আমরা দেখতে পাই যে সেই এমপি সিক্রেট এজেন্সির অফিসে আসে। তাকে তার সব আপত্তি ছবি দেখানো হয় এবং বলা হয় যে এই ছবিগুলো চুরি করেছে, চোরদের কিছু শর্ত আছে, তারা সব শর্ত বলে। তো এমপি রাজি হয়ে যায়, কারণ সে চায় সবকিছু দ্রুত ধামাচাপা দিতে যাতে খবর বাইরে না আসে। এরপর আমরা দেখতে পাই যে লিওর লোকজনেরা বম্বাসার এবং মেজরকে মেরে ফেলে। এরপর টেরি লিওকে ফোন করে পরদিন সকালে রেল স্টেশনে দেখা করতে বলে। আর বাড়িতে ফিরে টেরি তার নিজের স্ত্রীকে ভাগের সব টাকা দিয়ে দেয়। তার স্ত্রী খুব রেগে যায়। টেরি তাকে বোঝায় যে যদি তার কিছু হয়ে যায় তাহলে এই টাকা দিয়ে সে যেন দেশ ছেড়ে চলে যায়। এরপর টেরি টিমের সঙ্গে দেখা করে এবং নিজের ছবি পাঠায় যাতে নতুন আইডি বানাতে পারে। ঠিক হয় পরের দিন সবাই রেল স্টেশনে মিলিত হবে। এর আগে কেভিন পুলিশ স্টেশনে গিয়ে একজন অফিসারকে লিওর ডায়েরির একটি পাতা দেয়। সে বলে যে পুরো ডায়েরি পেতে হলে তাকে রেল স্টেশনে আসতে হবে। টেরি ও মার্টিন রেল স্টেশনে পৌঁছে যায়। তারা টিভির সামনে নিজেদের সব ডকুমেন্ট দেখাচ্ছিল। ঠিক তখনই লিও সেখানে চলে আসে। পরিস্থিতি বুঝতে পেরে সে পালাতে চেষ্টা করে, কিন্তু টেরি দ্রুত তাকে ধরে ফেলে। এরপর আমরা দেখি যে মাইকেল গিলকে মেরে ফেলেছে। অন্যদিকে টেরিও গুলিবিদ্ধ হয়। পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করে, ডাকাতদেরও গ্রেপ্তার করে এবং টেরির সব স্টাফদেরও গ্রেপ্তার করে। ঠিক তখনই টিম সেখানে চলে আসে এবং পুলিশের সঙ্গে কথা বলে। তারপর পুলিশ সবাইকে ছেড়ে দেয়। এরপর টিম এবং টেরির চুক্তি অনুযায়ী টেরিকে তাদের নতুন আইডি কার্ড বানিয়ে দেয় এবং পাসপোর্ট ভিসা দিয়ে দেয় যাতে তারা কোথাও চলে যেতে পারে। এবং যাওয়ার সময় টেরিকে হুঁশিয়ারি দিয়ে বলে যে এরপর যদি আর কোনো ঝামেলায় জড়াও আমরা কিন্তু আর তোমাকে বাঁচাবো না। কিছুদিন পর টিম টিনির দাঁতে পৌঁছে মাইকেলের কাছে গিলের কথা জিজ্ঞেস করে। তা মাইকেল বলে যে সে তো চলে গিয়েছে, কিন্তু খোঁজ করতে গিয়ে টিম গিলের লাশ পায়। রাগে টিম মাইকেলের পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং তাকেও গ্রেপ্তার করে। সময় কেটে যায়। শেষে আমরা দেখতে পারি যে টেরি তার পরিবারের সঙ্গে শান্তিতে জীবন কাটাচ্ছে। সে তার অন্যান্য সদস্যদের প্রাপ্য অংশ দিয়ে দিয়েছিল, কারণ তারা তাকে এই চুরিতে সাহায্য করেছিল। ধীরে ধীরে সবাই নিজেদের সুখী জীবনে ফিরে যায়। আর এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। তো গল্পের শেষে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে রাষ্ট্রও কিন্তু অনেক সময় তাদের গোপনীয় রক্ষা করার জন্য অনেক অপরাধ করে থাকে। ঠিক তেমনি ইংল্যান্ডে ঘটেছিল। আর এই গল্পটি কিন্তু সত্য ঘটনার উপরে নির্মিত। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।